দুই মন্ত্রীর দুই ধরনের বক্তব্য। বিচারের আওতায় আনার শক্তিশালী কারণ আসলে কোনগুলো হতে পারে এবং একই সঙ্গে বিরোধী দলের দিক থেকে যেই প্রশ্নগুলো আসলো সেগুলোর উত্তর দিতে পারেন আপনি 2 মিনিট। ধন্যবাদ আপনাকে। শুরুতেই বলে রাখি, সদ্য পদত্যাগী রাষ্ট্রপতিকে আসলে পদত্যাগ করানোর পিছনে অন্যতম যে দুটো কারণ, তার মধ্যে ইতিমধ্যে গণমাধ্যমে সেই দুটো কারণ নিয়ে আলোচনা হচ্ছে বিস্তরভাবে। আমার যে বিশ্লেষণ বলে সেই দুটো কারণের মধ্য দিয়েই মূলত তৎকালীন রাষ্ট্রপতিকে তার পদ থেকে তাকে পদত্যাগে ধরেন যে পদত্যাগ করানো হয়েছে বা পদত্যাগ তিনি করেছেন। তার মধ্যে নাম্বার 1, তিনি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। লন্ডন থেকে তিনি তার যে নিয়োগকৃত মুনিব, তার সেই মুনিবের সাথে কথা বলেছেন এবং সেখানে দীর্ঘক্ষণ কথা হয়েছে। ওই ফোন রেকর্ড পরবর্তীতে গোয়েন্দা সংস্থার হাতে আসার পরে সেই রেকর্ড পর্যালোচনা করে দেখা গেছে আমি একটু ইন্টারাপ্ট করি, স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এটাও বলেছেন যে তারা ওই ফোন আলাপের কোনো হদিস পাননি অথবা কোনো ট্র্যাক তারা পাননি। হয়তো এখন পাবে না, যেহেতু তারা সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করছেন বা চিন্তা করছেন। এই চিন্তা করলে তারা তো ওই ফোন রেকর্ড বা ফোন কল রেকর্ডের কথা কখনোই সামনে নিয়ে আসবেন না, কারণ এই ফোন কল রেকর্ডের কথা সামনে নিয়ে আসলে ওই ফোন কল রেকর্ডে কী কী আলোচনা হয়েছে সেগুলো তো আলোচনা করতে হবে। তো সুতরাং তারা এটা স্বাভাবিকভাবে স্কিপ করার চেষ্টা করবেন। নাম্বার 2, যেহেতু ইতিমধ্যে তৎকালীন ফ্যাসিস্ট স্বৈরাচার প্রধান ইন্ডিয়া থেকে বাংলাদেশে ফিরে আসার একটা ঘোষণা দিয়েছেন আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে, ওই সময় যদি তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি চেয়ারে থাকেন তাহলে তিনি যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। এই দুটো কারণকেই মূলত মেজর কারণ হিসাবে আমার মনে হচ্ছে যে এই দুটো কারণেই তার চেয়ার থেকে তার অপসারণ কিংবা পদত্যাগ যেটি হয়েছে। এখন আসেন তার বিচার আসলে কোন প্রক্রিয়ায় হবে। বাংলাদেশ সংবিধানের যে 51 নম্বর আর্টিকেল, এটি আমাদের তাহসিন রিশাদ ইতিমধ্যেই ব্যাখ্যা করেছেন যে আমাদের 51 অনুচ্ছেদে স্পষ্টভাবে লেখা রয়েছে, দায়িত্ব পালন করিতে গিয়া নাম্বার 2, 51 অনুচ্ছেদের নাম্বার 2 কলাম, যেটা রাষ্ট্রপতির কার্যভারকালে, মানে তিনি দায়িত্ব পালন করতে গিয়া ওই মোমেন্টে বা ওই টাইমটাতে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধের কোনো বিচার কার্য করা যাবে না, এই সংবিধান বলে। কিন্তু তিনি যখন রাষ্ট্রপতি চেয়ারে থাকবেন না তখন তার বিচার করা যাবে না, এটা কিন্তু এই সংবিধানে লেখা নেই, সংবিধান বলে না। তার মানে তিনি কিন্তু এখন বাংলাদেশের রাষ্ট্রপতি চেয়ারে নেই, সুতরাং তার বিচার করতে বাংলাদেশের কোনো আইন সংবিধান কোনো জায়গায় তার কোনো ব্যারিকেড কিংবা বিধিনিষেধ আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং তার বিচার এখন স্বাভাবিক নিয়মে স্বাভাবিক গতিতেই আমরা করতে পারি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে তার বিচার আমরা করব 20 সেকেন্ডস। আসলে বিচার করতে চাই, তার অপরাধের কোনো শেষ নেই। তিনি এর আগে যখন দুদকের দায়িত্ব পালন করেছেন, তিনি বিভিন্ন ব্যাংকের ডাইরেক্টর ছিলেন, তিনি তৎকালীন বাংলাদেশের বড় মাফিয়া যিনি বাংলাদেশ থেকে প্রায় 1 লক্ষ কোটি টাকা পাচার করেছেন, এস আলমের অন্যতম সহযোগী ছিলেন। এই যে তার এত শত হাজারো অপরাধ, এই অপরাধগুলোর বিচার করতে গেলেই তো আমাদের আসলে আরও মানে নতুন অপরাধের কোনো প্রয়োজন নেই। এখন আসলে আমাদের দৃষ্টিভঙ্গির এখানে বড় একটা প্রশ্ন, আমরা আসলে চাই কিটা? আমরা কি আসলে সত্যিকার অর্থে তার বিচার করতে চাই, নাকি তাকে সেফ এক্সিট দিয়ে আসলে নিরাপদে বিদেশে পাঠিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা করতে চাই? এটা আসলে সরকার ভালো জানবে বা সরকার ভালো বুঝবে। কিন্তু আমাদের পরিষ্কার বক্তব্য, তার বিচার অবশ্যই হতে হবে। তিনি যদি আজকে পার পেয়ে যান তাহলে এরকম অনেক বড় বড় মাফিয়া, বড় বড় অপরাধী, তারাও কিন্তু এই পথ দিয়ে সেফ এক্সিট নেবেন, পার পেয়ে যাবেন। আমরা চাই না কোনো অপরাধী পার পাক। আর একটা কথা বলে একবার শেষ করি, 10 সেকেন্ড জাস্ট আমি টাইপ চাচ্ছি। এই যে একটা অপরাধের কিন্তু অনেকগুলো এলিমেন্ট আছে, যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন যে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে কোনো গণহত্যায় সম্পৃক্ত নন কিংবা কোনো ধরেন যে আপনার অপরাধ করতে নির্দেশ দেন নাই। কিন্তু একটা অপরাধের অন্যতম উপাদানগুলোর একটা উপাদান হচ্ছে কি জানেন? মৌন সম্মতি। তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় বাংলাদেশে গণহত্যা হয়েছে, গুম হয়েছে, ক্রস ফায়ার হয়েছে, বাট একটা অপরাধের বিরুদ্ধে তার কোনো স্টেপ আমরা দেখি নাই। সুতরাং এই যে তিনি মৌন সম্মতি দিয়ে গেছেন, এই প্রত্যেকটা অপরাধের দায়ভার তাকে নিতে হবে এবং তিনি অপরাধী। জি।